নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পুরী থেকে ফিরে সেরকমভাবে ব্লগ ভিডিও তো দেওয়া হয়নি, তো ভাবলাম আবার শুরু করি নতুন করে জার্নি। কয়েকদিন বেশ ভালোই ছুটি কাটালাম, কিন্তু বাড়িতে এসে যেটা দেখলাম সেটা মানে মাথায় বাজ পড়ার মতন অবস্থা। তো আপনাদেরকেও দেখিয়ে দিই কী অবস্থা হয়েছে। সেটা হচ্ছে আমার গাছগাছালির ছাদে চলে এসেছি। আর এই যে গাছ দেখুন, এখান থেকে কতগুলো গোলাপ গাছ দেখতে পাচ্ছেন? 1 2 3 4 5 6 7 8, 8টা গোলাপ গাছ মরে গেছে। দেখলেন তো কাণ্ড। শুধু এই গোলাপ গাছ না, এই যে আমার এত সুন্দর কুন্দ ফুলের গাছ আর টগর, ছোট টগর। কুন্দ ফুল তো দেখেছেনই আপনারা, কি ভালো ফুল ফুটেছে, একদম গাছ ভর্তি ফুল ফুটেছিল আর কত সুন্দর ঝাঁকড়ালো গাছ হয়েছিল। তো এই কুন্দ, টগর আর এইদিকে হচ্ছে এই যে এই গোলাপ গাছ, এগুলো মরে শুকিয়ে গেছে। এর কারণ কি বলুন তো? আমরা কয়দিন ছিলাম না, জল দেওয়া হয়নি, ওইরকম ব্যাপার নেই। জল দেওয়ার জন্য আমাদের বলে দেওয়া হয়েছিল একজনকে, তো সে এসে জলও দিয়ে গেছিলো। কিন্তু আমরা যে গেলাম, তো যাওয়ার আগের দিন বোধহয়, সম্ভবত আগের দিন কি তার আগের দিন, 2 দিন আগে আমার হাজব্যান্ড এগুলো গাছ সব রিপোর্ট করেছে। তো সব কিছু রিপোর্ট করে কি কি সার প্রয়োগ করেছে আমি জানি না। তো আমার ওই গাছ দুটো মানে আমার পুজো দেওয়ার জন্য যেটা কুন্দ আর টগর আমি এনেছিলাম, তো ওগুলোও সব রিপোর্ট করেছে। আর সারের হয়তো বা কিছু কম বেশি হয়েছে, রাসায়নিক সার দিয়েছে কিছু, তো ওই কারণেই গাছগুলো মরেছে। তাছাড়া জল না দেওয়া বা এরকম কোনো ব্যাপার নেই, ওই সারের কোনো একটা গাফিলতির জন্যই, কম বেশির জন্যই এত সুন্দর গাছগুলো মরে গেল। তো খুবই রাগ হচ্ছে, হাজব্যান্ডের উপরে রাগ হচ্ছে আর নিজের উপরে দুঃখ হচ্ছে, কিন্তু কিছু করার নেই। তো টগর, কুন্দ আর এই যে আমার যে সাদা গোলাপটা ছিল, এটা অনেক পুরনো গাছ ছিল সাদা গোলাপটা। তো আর সারা বছর ফুল দিত, মানে শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময় আমার সাদা গোলাপটা ফুল দিত। তো সব মরে গেছে। একে তো গোলাপের চারার প্রচুর দাম, তো তারপরে আবার খাবার দাবার দিতে হয়েছে, আর এত বছর ধরে যত্ন বিশেষ করে, তো সব গেল। আবার খারাপের সঙ্গে সঙ্গে কিছু ভালো আছে। এই দেখুন, আবার বেগুন গাছে আবার এই যে বেগুন ধরতে শুরু করে দিয়েছে, এই যে। তো এখানে আবার অনেক বেগুন এসছে, এখান থেকে হয়তো বা দেখা যাচ্ছে না, ফাঁক করে অনেকগুলো বেগুন এসছে। তো এরকম ভালো মন্দ মিশিয়ে এখন গাছগুলো কি করা যাবে। যখনই আমি ছাদে আসছি আর এই গাছগুলো দেখছি, তখন মন খারাপ হয়ে যাচ্ছে। তো হাজব্যান্ডকে বললাম যে এখন তো আমার পুজো দেওয়ার জন্য নয়নতারা আছে, আর এই গাঁদা ফুল তো শেষ, দেখুন শুকিয়ে গেছে গাঁদা ফুল। তো সাদা ফুল গাছ আমাকে আবার এনে দিতে হবে। তো আজকেই আবার হাজব্যান্ড এনে দিল। তো অনেকগুলো গাছ এনেছে, তো ওগুলো আজকে আর রিপোর্ট করব না, কালকে ওগুলো রিপোর্ট করব। এই যে এখানে টগর, কুন্দ দেখিয়ে দিই, দেখেছিলাম গোলাপ এনেছিল। এই যে এখানে টগর, ছোট টগর, কুন্দ আছে, আর এটা যে কি গাছ, তো যাই হোক এখানে 3টে চারা আছে। আর গোলাপ এনেছে কিনা বলতে পারছি না, নিচে হয়তো বা আছে নাকি। এই কটা আমার মেয়ে নিয়ে আসলো উপরে, ওই জন্যই দেখতে পেলাম। তো গোলাপও আনবে ধীরে ধীরে। কত রকমের ভ্যারাইটিস গোলাপগুলো কিনেছিল, হলুদ, কমলা, বিভিন্ন রকম কালার ছিল, লালের মধ্যেও গোলাপি লাল। তো যেটা নেই সেটা নেই, এখন আর কি করা যাবে। তো এগুলো গাছ কালকে আবার রিপোর্ট করে দেবো। এখন ছোট ছোট, আর আমার গাছগুলো কি সুন্দর বড় হয়েছিল, তো কি করা যাবে। কিন্তু কাগজ ফুলগুলো ভাগ্যিস রিপোর্ট করেনি, দেখুন কাগজ ফুলগুলো এখন আবার ফুটতে শুরু করেছে। এই যে এখানে কাগজ ফুলগুলো আবার একটু একটু করে ফুটতে শুরু করেছে। শীতের সময়টা একটু কমে গেছিল, কিন্তু এখন আবার নতুন করে ফুটতে শুরু করবে। আজকে আমি আবার কিছুটা শিম তুলে নেব। শিম গাছ যদিও খুব একটা বড় হয়নি, কিন্তু শিম আবার ভালোই হচ্ছে। এর আগে একদিন তুলেছিলাম, তখন তো আপনাদের দেখিয়েছিলাম। তো আজকেও দেখি যে অনেকগুলো শিম হয়েছে, কিন্তু গাছগুলো শুকিয়ে যাচ্ছে। তো গাছটা হয়তো বা কিছুদিন পর তুলে দিতে হবে, ওই জন্য কচি কচি শিমগুলো আমি তুলে নিচ্ছি। তো আমাদের শিম গাছে কিন্তু শিমে কিন্তু পোকা ধরেনি, জানো? একটা শিমেও পোকা ছিল না, এটা বেশ ভালো একটা গুণ দেখলাম। তুলে নিই সব না। আমি বারে বারে বলি যে ওই করলা বীজগুলো মানে ভিজাতে হতো, সবগুলো উঠেছে শশা বীজ। জায়গায় তো হচ্ছে না, এত শিম, আঁচল পাততে হবে। পাতো বাবু, কি করছো তুমি? আটা দিয়ে খেলছে। আর কাদা দিয়ে খেলো না। বাপরে বাপ, অনেক শিম হয়েছে তো। আরো হবে জল দিলে।
আর এখানে দেখুন এই যে অনেকগুলো শিম তুলে নিয়েছি। গাছ হিসাবে কিন্তু বেশ ভালোই শিম হচ্ছে। আর এখন সন্ধেও নেমে আসছে, ওই জন্য জামা কাপড় যে কটা ছিল সেগুলো তুলে নিয়ে যাচ্ছি। পুরী থেকে এসে আমার সমস্ত জামা কাপড় কাচা হয়ে গেছে, এখন আর বিশেষ কিছু বাকি নেই। ব্যাগপত্রও ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। তো আজকের যেগুলো জামা কাপড় কেচে দিয়েছিলাম সেগুলোই তুলে নিয়ে যাব। কয়েকদিন বাইরে ঘুরে উড়িষ্যাতে যে গেছিলাম, ওখানকার তো খাবার দাবার খুবই হালকা পাতলা। তো বাড়িতে এসে একটু ভালো খাবার দাবার না খেলে হচ্ছিল না। ডাল ভাত করেছিলাম, তো সকালবেলা সৃষ্টির ওগুলো খেতে চায়নি। কেন যে খেতে চাইছে না। আর ওখানে তো সবই মাংস খেয়েছে, মাছ, আমিও মাছ খেয়েছি, কিন্তু বাড়ির মতন কি আর খাওয়া হয়। তো ওই জন্য আজকে রাতেবেলা মাংস আনতে বলেছিলাম হাজব্যান্ডকে, তো ওটাই এখন রান্না করছি। আর ওই যে গাছ থেকে শিম তুললাম, ওই শিম অল্প একটু ভাজা করছি। তো বেশিরভাগটাই রেখে দিলাম, অল্প একটু ভাজা হয়ে গেছে। আর এই যে এদিকে চিকেনটা বসিয়েছি। এই যে মাংসটা এখানে কষানো হচ্ছে, দেখি লোভ লাগছে না? বেশ সুন্দর লাগছে। আর এখানে দেখুন অল্প শিম ভাজা করেছি ওর বাবার জন্য আর আমার জন্য। সৃষ্টি তো মাংস দিয়েই খাবে। রাতের বেলা ব্যাস এটুকু আয়োজনই, এর থেকে বেশি কিছু আর করব না। আর মাংসটা রাতে করলে বেশ ভালো হয়, সকালে আর রান্নার জন্য অত ব্যস্ত হতে হয় না, কিছুটা তো থেকেই যায়। রান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, কারণ মাংস রান্না করেছি, তেল তেল ছিটে আছে। তো এগুলো যদি পরিষ্কার না করি কালকে সকালবেলা উঠে মাথা গরম হয়ে যাবে। তো এমনিতে এক জায়গা থেকে আসলে, বিশেষ করে দূরের ট্রেন যাত্রা করে আসলে কয়েকদিন ধরে কেমন যেন একটা ঢুলু 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 ভাব থাকে, মানে মনে হচ্ছে ট্রেনের দোল খাচ্ছি। আর আমাদের এখানে তো লোকাল ট্রেনের তো ব্যবস্থা নেই, ওগুলো তো কলকাতায়। তো আমাদের বাসেই যাতায়াতে অভ্যাস, তো ট্রেনে সেই দূরপাল্লার জার্নি করে দুদিন থেকে মনে হয় যে মাথাটা ঘুরছে দুলছে ওরকম মনে হচ্ছে। তো ওই অবস্থায় কাজকর্ম করতে হচ্ছে। তবে মাংসের তরকারিটা কিন্তু ভালো হয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল। আমরা সবাই আজকে পেট ভরে খেলাম অনেকদিন পর। আর এখন তাহলে রান্নাঘরটা চটপট করে পরিষ্কার করি, তাহলে সকালবেলা অন্তত মুডটা ভালো থাকবে। তাছাড়া এই এখন যদি এগুলো রেখে দিই না, তো সকালবেলা রান্নাঘরে আসলে এমনিতেই মেজাজটা তখন গরম হয়ে যাবে। ওই জন্য আমি যত রাতই হোক বেশিরভাগ সময় চেষ্টা করি যে রান্নাঘরটা রাতে ক্লিন করেই তারপরে ঘুমাতে। কাজ তো আমাকেই করতে হবে, সে সকালে করলেও আমাকেই করতে হবে, এখন রাতে করলেও আমাকেই করতে হবে। তার চেয়ে বরং যেটা কালকে করব সেটা আজকেই করে রাখি। ওটা বলে না, কথায় আছে না, যে কাল করে সো আজ কর, যে আজ করে সো আব। তো ওই রকমই। আর এই যে সসপ্যানটার মধ্যে ভাতের মাড় রেখে দিয়েছি, এটা সকালের আর রাতের। এটা কালকে পাতলা করে দিয়ে গাছে দেবো, ওই জন্য এটা রেখে দিয়েছি। ওটা এখানে আপাতত থাক। শুধু নিজেদের খাওয়া দাওয়ার ব্যবস্থা তো করলে হবে না, গাছগুলোর চেহারা দেখলে যেগুলো মরে গেছে সেগুলো তো গেছেই, কিন্তু যেগুলো বেঁচে আছে এখনো পর্যন্ত সেগুলোকে একটু খাবার দাবার দিয়ে আবার একটু শক্তিশালী করতে হবে। তো অ্যালোভেরার জন্য ভাতের মাড়টা খুব ভালো। আমি এর আগে যেদিন লাস্ট গেলাম সেদিন দিয়ে গেছিলাম, তো আজকে আবার ভাতের মাড়টা রেখে দিয়েছি। ওটা সাধারণত একটু পচে গেলে ভালো হয় কয়েকদিন। তো আগে আমি তো একটা বালতির মধ্যে ওগুলো রাখতাম, সবজির খোসা তারপরে ভাতের মাড় এগুলো পচিয়ে দিতাম। তো আবার গরমকাল আসছে, আবার ওই ব্যবস্থা করতে হবে, এতদিন করিনি। আর এখানে সবজির খোসাগুলো, মানে পেঁয়াজ রসুনের খোসাগুলো ক্যারি ব্যাগে তুলে রেখে এই যে রান্নাঘরটা আমার মোটামুটি রাতের জন্য ক্লিন হয়ে গেল। তো সকালবেলা উঠে ডাইরেক্ট চা করতে চলে আসবো। তবে রান্নাঘর শুধু পরিষ্কার করলে তো হবে না, এই যে আমার ডাইনিং টেবিলটাও দেখতে পাচ্ছেন, তো এগুলোকেও একটু আজকে যদি ক্লিন করে রাখি ভালো হয়। আর এক জায়গা থেকে এলে বাড়িঘরের যা অবস্থা থাকে সে তো মানে কি বলবো, কারণ যাওয়ার সময় কোনো রকমে তো চলে যায়, কিন্তু আসার পরে জামা কাপড় কাচাকুচি, তারপরে ঘর বাড়ি ধুলোময় হয়ে থাকে। তো সেই ধুলোগুলো আমাকে ঝাড়তে হবে সময় করে, এখন ধীরে ধীরে করে আবার সংসারের কাজে মন দিতে হবে। আসলে আমরা ঘুরতে গেলাম অনেক বছর পর, সৃষ্টি হওয়ার পর দূরের জার্নি সেরকম করা হয়নি। ডুয়ার্স পর্যন্ত গিয়েছি। ডুয়ার্সটা তো আমাদের এখান থেকে খুব বেশি দূরে না, পুরীর থেকে তো প্রায় অর্ধেকের অর্ধেক বলা চলে। তো এত দূরের জার্নি সৃষ্টিকে নিয়ে করা হয়নি, এটাই প্রথম ছিল। আর এখানে দেখুন আমার জামা কাপড়ের কি অবস্থা, একটা একটা করে গুছিয়ে আসছি ঠিকই, কিন্তু আর জামা কাপড় ভাঁজ করার বেলায় আমার খুব অলসতা লাগে, কিন্তু এগুলো করতেই হবে। তো আমি এখন এই যে সোফার মধ্যে বসলাম, আর এগুলো এখন চটপট করে ভাঁজ করে তারপরে ঘুমোতে যাওয়ার পালা। কারণ এগুলো মানে একই কেস, রান্নাঘরের ক্ষেত্রেও যেটা বললাম, এই ডাইনিং রুম লিভিং রুম কাপড় গোছানো সেগুলো একই, যদি ফেলে রাখি তাহলেই পরের দিন চাপ পড়ে যাবে, কারণ পরের দিনের কাজ তো অটোমেটিক
আছেই। আর আগের দিনের কাজকেও আমি পরের দিন নিয়ে যেতে চাই না, ওই জন্য কষ্ট হলেও আমি যতটা সম্ভব গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এটাই হওয়া উচিত, আমাদের হাউসওয়াইফদের ঘর ক্লিনিং করার মধ্যে এটাই একটা মেইন পার্ট, যে যেদিনকার যেটা কাজ সেদিন সেটাকেই কমপ্লিট করে শুতে যাওয়া। আর রাতের বেলা যদি এভাবে মোটামুটি আপনি লিভিং রুমটা পরিষ্কার করে রেখে যান, দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠে আর পরিষ্কার করতে হচ্ছে না, কোনো কিছুতে হাত দিতে হচ্ছে না। তো জামা কাপড় যেগুলো আজকের কাচা ধোয়া ছিল সেগুলোকে জায়গা মতন রেখে দিচ্ছি। শীতের জামা কাপড় বেশিরভাগই উঠিয়ে দিয়েছি, অল্প কিছু সৃষ্টির ফুল হাতা জামা কাপড়, ফুল হাতা গেঞ্জি ওগুলো আছে। তো ওগুলো আর একবার করে যদি পরার দরকার হয় ওই জন্য রেখেছি। আর একটু গরম পড়লে ওগুলো কেচে কুচে সব উঠিয়ে দেবো। এখন বেশ ভালো লাগছে। এখন মোটামুটি আমার রান্নাঘর, ডাইনিং টেবিল আর এই যে বসার সোফাটাও পরিষ্কার হয়ে গেল। গরমের দিন আসলে জামাকাপড় রাখার হয়তোবা অত সমস্যা হবে না। শীতের দিনে জ্যাকেট, সোয়েটার, চাদর এই সমস্ত জিনিসে একদম ঘর এলোমেলো হয়ে থাকে। এখন নিজে ২ মিনিট একটু বসে নেব, কারণ এতগুলো কাপড় গোছানো এটা খুবই পরিশ্রমের কাজ আমার কাছে। যদিও জামা কাপড় গোছানো তো খুবই ইজি, কিন্তু আমার কাছে খুব মানে যেটা ভালো লাগে না যেই কাজটা করতে, সেটা করতে তো মনে হয় যে কত টাইম লেগে গেল, কত পরিশ্রম হলো। তো এই কাজটা হচ্ছে আমার একটা ভালো না লাগার কাজ। কিন্তু বেশিক্ষণ বসে থাকলেও হবে না। এখন ব্রাশ করব আমি, আর ব্রাশ করে নিজের কিছু প্রিপারেশন, হাত মুখ ধুয়ে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে তারপরে ক্রিম লাগিয়ে শুতে যাব। আর আজকের ভিডিওটা আমার যারা নতুন দেখছেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, কারণ আমি তো ইউটিউব জার্নিতে এগিয়ে যেতে চাই আমার ভিডিওর মাধ্যমে। যেই আমরা একটা লক্ষ্য নিয়ে এসেছি তাতে আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি। তো ওই জন্য সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন। সেই সঙ্গে যে সমস্ত পুরনো বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্যই আমি যতটুকু এগিয়ে আসতে পারছি। তাহলে আজকের ভিডিওটা শেষ করছি। শুভরাত্রি।